নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করব সেই বিষয়টা হলো পাহাড়ের ভোট ও সমীকরণ। আগামী 11 এবং 18 তারিখ ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা নির্বাচনে 11 তারিখ পশ্চিম এবং 18 তারিখ পূর্ব আসনের নির্বাচন। সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে, রাজনৈতিক প্রচার চলছে। পাশাপাশি যারা ভোটাররা রয়েছেন, যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, যারা সমাজ সচেতন মানুষ রয়েছেন এবং যারা সাধারণ জনগণ যারা রাজনীতি বা ভোট নিয়ে ভাবেন, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিষয়ের ওপর জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে যে বিষয়টা এই লোকসভা নির্বাচনের আগে যে নতুন করে একটা সমীকরণ, উপজাতিদের ভোট, জনজাতিদের মধ্যে যে ভোট বিভাজনের একটা নতুন করে সমীকরণ হচ্ছে, সেই সমীকরণটা কিন্তু একটা অন্যতম প্রধান আলোচ্য বিষয়। আমাদের আজকে আমার সাথে আলোচনায় রয়েছেন আমাদের প্যানেলিস্ট, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সাথে, আমাদের প্যানেলিস্ট ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমদেব বণিক। দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি আলোচনার শুরুতে যে বিষয়টা একটু আলোকপাত করতে চাই, আমরা দেখেছি যে ত্রিপুরাতে নতুন করে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি রাজবাড়ির ছেলে এবং উনি সভাপতি হওয়ার আগের থেকে আমরা দেখেছি যে সিএবি ইস্যুতে বা এনআরসি ইস্যুতে তিনি বিভিন্ন সময় যে রাজনৈতিক যে উপজাতি ভিত্তিক, জনজাতি ভিত্তিক যে দলগুলি রয়েছে, আইএনপিটি সহ অন্যান্য দলগুলি যারা রয়েছেন, তাদের কিন্তু একটা মঞ্চে নিয়ে আসার উনি প্রচেষ্টা করেছেন এবং অনেকখানি সফল হয়েছেন উনি। এবং এক্ষেত্রে শাসক দলের বিজেপির যে জোট সঙ্গী রয়েছে আইপিএফটি, তাদের যে মেইন শক্তি, প্রধান শক্তি, যুব শক্তি ইয়ত আইপিএফটি যেটা, তাদের কিন্তু একটা বলা যায় 99% মতো একটা শক্তি এই প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু ওনার সাথে, ওনার সমর্থনে কিন্তু নিয়ে আসতে পেরেছে। এবং এটা একটা হয়তো বা কারণ হতে পারে যে সেটা রাহুল গান্ধী সেটা দেখার পর গ্রাউন্ড রিপোর্ট নেওয়ার পর হঠাৎ করে এত অভিজ্ঞ প্রাজ্ঞ লোকরা কংগ্রেসের মধ্যে থাকা সত্ত্বেও প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কিন্তু সামনে, যেহেতু লোকসভা নির্বাচন, সেটাকে সামনে রেখে ওনাকে কিন্তু সভাপতির দায়িত্ব দিয়েছেন। এবং আমরা দেখেছি সভাপতি হওয়ার পর বিভিন্ন জায়গায় ওনার বক্তব্য, বিভিন্ন প্রেস মিট, বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখেছি উনি বারবার করে কিন্তু যে জনজাতি অংশের যে মানুষ রয়েছে তাদের বিকাশ বা তাদের উন্নতির কথা নিয়ে, তাদের নিয়ে, তাদের আপলিফমেন্টের জন্য কিন্তু বারবার করে বলার চেষ্টা করেছেন। এবং এই ক্ষেত্রে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার আগে একটা স্লোগান দিয়েছিলেন, পয়লা জাতি উলা পার্টি, আগে জাতি পরে পার্টি। এবং এখন কংগ্রেসের প্রেসিডেন্ট উনি হয়েছেন, হওয়ার পর এখন যে একটা নতুন করে সমীকরণ হয়েছে, আমরা এখানে দেখেছি যে প্রধান যে শাসক দল বিজেপির যে জোট সঙ্গী এলআই যে রয়েছে আইপিএফটি, ওনাদের সাথে কিন্তু এই নির্বাচনে কোনো জোট হয়নি। ওনারা বলছেন যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে আইপিএফটি। এবং অ্যাকর্ডিংলি আমরা দেখেছি পশ্চিম আসনে আইপিএফটি প্রার্থী দিয়েছে, পূর্ব আসনে আইপিএফটি প্রার্থী দিয়েছে। আমরা দেখেছি, আমরা বিশেষ করে পূর্ব আসনটা নিয়ে একটু বেশি আলোচনা করব, কারণ ওইখানে জনজাতিদের ভোট বেশি রয়েছে। আমরা যদি দেখি ওইখানে সিপিআইএম দলের পক্ষ থেকে বামফ্রন্টের যে প্রার্থী রয়েছে জিতেন্দ্র চৌধুরী, যিনি এখন পর্যন্ত সাংসদ আছেন, এবং উনি গণমুক্তি পরিষদ যে জনজাতি সংগঠন রয়েছে সিপিআইএমের, এটার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এবং উনিও আমরা দেখছি জোরদার প্রচার করছেন, বিভিন্ন আজকে 1-1.5 মাস ধরে বিভিন্ন জায়গায় দুর্গম এলাকায় ঢুকে ঢুকে মিটিং করছেন, মিছিল করছেন। এবং এখানে একটা নতুন করে সমীকরণের হওয়ার একটা ইঙ্গিত মিলছে, যারা রাজনৈতিক মহল রয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, যে এখানে পূর্ব ত্রিপুরা আসনে বিশেষ করে যেটা বেশিরভাগ ভোট জনজাতিদের রয়েছে, সেখানে এই আইপিএফটি, কংগ্রেস, সিপিআইএম, তাদের মধ্যে যে উপজাতিদের ভোট বিভাজিত হবে, তার ফলে কি শাসক দল বিজেপি, যাদের বলা যায় আইপিএফটি তাদের ভিত্তি ছিল 11টা আসনে ওনারা প্রার্থী দিয়েছিলেন, 9টা আসনে আইপিএফটি প্রার্থী দিয়েছিলেন, এর 20টি উপজাতি আসনের মধ্যে কিন্তু 18টি আসন ওনারা পেয়েছিলেন, 2টো আসন বামফ্রন্ট বা সিপিআইএম পেয়েছিল। সেই ক্ষেত্রে কি যে ভোট শেয়ারিং যেটা রয়েছে জনজাতিদের, সেই জনজাতিদের ভোট শেয়ারিংটা এখন যেহেতু 3-4টে পার্ট হয়ে যাচ্ছে, এর ফলে কে লাভবান হতে পারে, বা পার্ট হলে কি ইস্যুতে পার্ট হতে পারে, কোন দিকে বেশি পড়তে পারে, সেটা নিয়ে একটা জাস্ট প্রেডিকশন, জাস্ট একটা বিশ্লেষণ, একটা আলোচনা আজকে আমরা করব। জয়ন্তদা রয়েছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমি জয়ন্তদার থেকে শুরু করবো। জয়ন্তদা, এই যে পাহাড়ের ভোট এবং সমীকরণটা যেটা আমি আলোচনার শুরুতে বললাম, আপনার কি মনে হতে পারে যে এই যে জনজাতি ভোটের কি ধরনের সমীকরণ হতে পারে? আচ্ছা, প্রথমত যে ত্রিপুরায় যে পার্লামেন্টারি সিট আছে দুটো, হ্যাঁ, ওয়েস্ট ত্রিপুরা এবং ইস্ট ত্রিপুরা এসটি রিজার্ভ সেট, মানে সেখানে উপজাতিদের একটা সংখ্যাধিক্য রয়েছে এইরকম।
কিন্তু সেখানে অনুপজাতি বা প্লেন্সের লোকদের কিন্তু প্রচুর ভোট রয়েছে। এখন একটা আমরা যদি 2018 সালের নির্বাচনের নিরিখে দেখি তাহলে দেখব যে মানে ট্রাইবেল এরিয়াস বা উপজাতি অধ্যুষিত অঞ্চলে কিন্তু একটা নয়া সমীকরণ ঘটেছে। কারণ দীর্ঘদিন আমরা দেখেছি প্রায় স্বাধীনতার পর থেকে বা ভারতবর্ষে যখন প্রথম নির্বাচন হয়েছে তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে উপজাতি অধ্যুষিত অঞ্চলে কমিউনিস্টদের বা নামধারী কমিউনিস্টদের তাদের একটা ভালো সংগঠন রয়েছে। এমনকি এই যে 52 নির্বাচনে দশরথদেব উনি যখন প্রায় আন্ডারগ্রাউন্ডে ছিলেন সেখান থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। এবং বরাবর আমরা দেখেছি যে রাজ্যের নির্বাচন একসময়ে বিধানসভা নির্বাচন এবং লোকসভার নির্বাচন একই সঙ্গে হতো। তো সেখানে আমরা দেখতাম যে দশরথদেব এবং বীরেন দত্ত লোকসভায় নির্বাচিত হচ্ছেন এবং কংগ্রেস পার্টি তারা বিধানসভায় নির্বাচিত হচ্ছে। তো যাই হোক, সে থেকে একটা জিনিস স্পষ্ট যে বামপন্থীদের একটা ঘাঁটি ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চল, কিন্তু সেই যে ধারণাটাকে অনেকটাই নির্মূল হয়ে গেছে আমরা যখন দেখলাম এবারের বিধানসভা নির্বাচনে, সেখানে কিন্তু বামপন্থীরা সেভাবে পায়নি। তো সেখানে যারা পেয়েছে আইপিএফটি 8টা সিট নিয়েছে ওরা, সেগুলো সবটাই উপজাতি অধ্যুষিত অঞ্চলে। এবং বিজেপির যে জনজাতি মোর্চা উইং থেকে তারা অনেকগুলো বিধায়ক আসন ছিনিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা পূর্ব ত্রিপুরা আসনের দিকে কনসেন্ট্রেট করছি, তাহলে একটা জিনিস দেখতে হবে যে এই যে আইপিএফটি যে সমীকরণটা আমরা বিধানসভা নির্বাচনের আগে দেখেছিলাম, তাদের সেই ভোট ব্যাংকটা কি অটুট রয়েছে কিনা, সেটা একটা অ্যানালিসিস বা মানে আলোচ্য বিষয় হতে পারে। দ্বিতীয়ত, যে বামপন্থীদের যে ভোট ব্যাংকটা নষ্ট হয়ে গেছে, যেটা আমরা এই নির্বাচনে বিধানসভা নির্বাচনে দেখেছি, সেটা রিগেইন করার সম্ভাবনা কতটুকু। অন্যদিকে আমরা দেখছি যে প্রদ্যোৎ কিশোর প্রদেশ সভাপতি হওয়ার আগে থেকেই কিন্তু উপজাতি রাজনীতি নিয়ে উনি অনেক উৎসাহ দেখাচ্ছেন এবং সংগঠনের মধ্যে উনি সংগঠন করছেন, এবং যার ফলে যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেইটা কিন্তু উপজাতিদের মধ্যে একটা বিশেষ ছাপ ফেলেছে। এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন কিন্তু একটা স্লোগান দিয়েছিলেন যে পয়লা জাতি এবং উলো পার্টি। উলো পার্টি মানে পার্টি আসবে পরে, আগে জাতি, জাতি সমস্যা। তো জাতি সমস্যাটা উনি যেভাবে বুঝিয়েছেন সেটা হচ্ছে নাগরিকত্ব বিলের বিরোধিতা করা। কারণ সেটা যদি হয়, সেটা যদি পাস হয়ে যায় পার্লামেন্টে, তাহলে কি হবে? তাহলে ওনাদের আশঙ্কা বা বেশিরভাগ উপজাতি জনগণের আশঙ্কা, বা সেই আশঙ্কা অমূলক নয়, যে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে অনেক লোক এসে, যেহেতু এই বিলটির মধ্যে বলা হয়েছে যে হিন্দুরা যদি বাংলাদেশ থেকে আসে বা পাকিস্তান থেকে আসে, তাহলে তাদেরকে আর রেফিউজি হিসেবে গণ্য করা হবে না, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। তো তাহলে এই যে মাইগ্রেশন, মানে সেটা একটা মাইগ্রেশন, এটা হবে একটা লিগ্যাল মাইগ্রেশন। সেটা ইললিগ্যাল ইনফিল্ট্রেশন যেটাকে বলা হতো, যে বর্ডার পেরিয়ে এখানে চলে আসা, তো সেই অভিধাটা কিন্তু পাল্টে যাচ্ছে। সেটা হবে একটা লিগ্যাল মাইগ্রেশন ফ্রম ইললিগ্যাল ইনফিল্ট্রেশন। তো এমনিতেই ত্রিপুরা রাজ্যে একসময় উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং ঐতিহাসিক কারণে দেশ ভাগ হয়েছে, এবং চাকলা রোশনাবাদ অঞ্চল থেকে বেশিরভাগ হিন্দু বাঙালিরা তারা এদেশে এসছে। তার একটা ঐতিহাসিক প্রেক্ষিত থাকলেও এটা সত্যি যে উপজাতিরা সংখ্যালঘু হয়েছে, এবং সংখ্যালঘু হওয়ার ফলে তারা একটা আনইভেন একটা কম্পিটিশনে পড়েছেন, তাদের অনেক জমি জেরিয়ে হাতছাড়া হয়েছে, তারা মার্জিনালাইজড হয়েছে, তারা পপারাইজড হয়েছে, মানে দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে ইত্যাদি আছে। কাজেই তাদের পক্ষে সেই আশঙ্কাটা অমূলক নয়। তো এই কারণে আমরা দেখেছি যে উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ
উপজাতি বিভিন্ন সংগঠন কিন্তু এই সিএবি বা কনস্টিটিউশন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করেছে। তো সেই ডিমান্ডটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রদ্যোৎ কিশোর উপজাতিদের মধ্যে সংগঠন অনেকটা গড়তে পেরেছে। এবং এটা দেখা গেছে যে আইপিএফটি যারা ক্ষমতায় গিয়ে তাদের প্রতিশ্রুতিগুলি সেভাবে পালন করতে পারেনি, হ্যাঁ, প্রায় কিছুই করতে পারেনি। কারণ এক বছরে বিজেপি, আমি বলবো যে অনেক অনেক মানুষ তাদের হতাশা প্রকাশ করেছে। ওরা 25 বছরের বাম শাসনকে শেষ করে তারা যেভাবে যা পাবে ভেবেছিল, তারা সে পায়নি। হ্যাঁ, অন্তত অনেক লোকের সঙ্গে কথা বলে আমার তাই মনে হয়েছে। তো সেই হতাশা আরও বেশি পরিমাণে দেখা গেছে উপজাতি অধ্যুষিত অঞ্চলে। হ্যাঁ, তাহলে এখানে এই যে একটা আমরা দেখলাম যে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, হ্যাঁ, এমসিএবি বা মুভমেন্ট ফর সিটিজেনশিপ অ্যাগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ নাগরিকত্ব বিলের বিরোধিতা করে একটা আন্দোলন শুরু হয়েছে এবং তার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এমসিএবি, বা মুভমেন্ট অ্যাগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সেটা কিন্তু আমরা দেখলাম যে প্রদ্যোৎ কিশোর বিভিন্ন জায়গায় যে বক্তৃতা ইত্যাদি দিয়েছেন সেখানে অনেক গণসমর্থন পেয়েছে। এখন ভোট সেভাবে প্রেডিক্ট করা খুবই মুশকিল, কিন্তু সম্ভাবনা দিকগুলো আমরা খতিয়ে দেখতে পারি। তাহলে যে আইপিএফটির যে জায়গাটা ওরা অনেকটাই ক্ষয়ে ফেলেছে, যে তাদের ভিতটা যে জায়গায় নড়ে গেছে, সেই জায়গায় কি কংগ্রেস সেই জায়গাটা ধরতে পারছে কিনা? হ্যাঁ, এই হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত বামপন্থী যাদের সমর্থন আগে ছিল, কিন্তু 2018 নির্বাচনে আমরা দেখলাম সেটা অনেকটা ক্ষয়ে গেছে। হ্যাঁ, তারা সেটাকে কতটুকু রিগেইন করতে পারে। এবং বিজেপি তাদের যে জনজাতি অংশ, হ্যাঁ, তারা যতটুকু গেইন করেছিল উপজাতি অঞ্চলে, সেটাকে তারা কতটুকু ধরে রাখতে পারে। এখন যেহেতু উপজাতি ভোট বিভাজিত হচ্ছেই, কারণ আইপিএফটি বিজেপির সঙ্গে থাকছে না, তো সেখানে তাদের ভোট, উপজাতিদের ভোট বিজেপি থেকে কমছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। অন্যদিকে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিছু কাজ করছে এবং উপজাতি অঞ্চলে সেই হতাশা আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো সেই দিক থেকেও বিজেপির উপজাতি ভোট ব্যাংক কিছুটা ধসেই যাবে মনে হচ্ছে, এবং সেটা রিগেইন করার সবচেয়ে বেশি চান্স হচ্ছে কংগ্রেসের। অন্যদিকে জিতেন চৌধুরী যেহেতু পূর্ব ত্রিপুরা আসনে দাঁড়িয়েছেন, তো উনি একজন মানে বেশ প্রবীণ নেতৃত্ব বলা যায় এবং উপজাতি সংগঠক। তো উনি সেইটা কতটা ধরে আনতে পারেন, হ্যাঁ, সেটা গেইন করতে পারেন, হ্যাঁ, সেটার উপর নির্ভর করছে। তো সব মিলিয়ে আমার মনে হয় পূর্ব ত্রিপুরা আসনে উপজাতি ভোট ব্যাংক, হ্যাঁ, সেটা কার পক্ষে যাবে এখনই সরাসরি হলফ করে কিছু বলা খুব মুশকিল হয়ে পড়ছে। হ্যাঁ, আমি বিভিন্ন মানে সম্ভাবনার কথা বললাম, কিন্তু এই যে কংগ্রেস যারা এক সময় আগে যাদের টিইউজেএসের সঙ্গে যাদের আঁতাত ছিল, তারা কিন্তু বরাবর উপজাতি ভোট ব্যাংকটাকে টিইউজেএসের কাছে লিজ দিয়ে রেখেছিল, মানে উপজাতিদের ব্যাপারগুলো তারাই দেখবে, হ্যাঁ, আর সমতলে বাঙালি অধ্যুষিত জায়গায় ভোটের ব্যাপারগুলো কংগ্রেস দেখবে। হ্যাঁ, তো সেটা ছিল। তো এখন মনে হচ্ছে যে কংগ্রেস নিজে সেই জায়গাটা বেশ একটু একটা মানে হ্যাঁ মানে রিগেইন নয়, মানে নতুন করে, ওরা তো ওদের ছিল না, তো হ্যাঁ শক্তি হিসেবে সেখানে ইমার্জ করছে। প্রথমেই আমি বলে নিই, আমি কোনো সেফোলজিস্ট না, মানে নির্বাচন বিশেষজ্ঞ না। এভাবে ফোরকাস্ট করা কি হবে সেটা একটা বিভিন্ন রকম অনেক কিছু সায়েন্টিফিক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, আমার সেই জ্ঞান নেই। দ্বিতীয়ত, এই সমীকরণ ব্যাপারটাকে আমার ভীষণ ভয় লাগে, কারণ এই সমীকরণই হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের যে ইচ্ছা, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে অ্যাসপিরেশনস, সেগুলোকে সব ওলটপালট করে দিতে পারে এই সমীকরণ। মানে আপনি জনজাতি হিসেবে বা বাঙালি হিসেবে বা হিসেবে আপনি যেটা চাইছেন বা চাইছেন না, বা যেটা সেটা এই সমীকরণের কারণে দেখা যেতে পারে সব গণিত পাল্টে গেল, এমন একটা জিনিস হলো যেটা আপনি হয়তো চাইছেন না।
তো সেটা এই সমীকরণেই হয়। তৃতীয়ত আমার মনে হয় পূর্ব ত্রিপুরা যেটা কনস্টিটিউয়েন্সি, সেখান থেকে বোধহয় 5 জন বা 6 জন দাঁড়িয়েছে, 5টা বা 6টা পার্টি। সেটা তো খারাপ কিছু না। ভারতবর্ষের বিভিন্ন কনস্টিটিউয়েন্সি আছে যেখানে এর থেকে অনেক বেশি পার্টি ক্যান্ডিডেট দেয়। তো ভারতবর্ষ হচ্ছে একটা বহু পার্টি সিস্টেম, মাল্টি পার্টি গণতন্ত্র, মাল্টি পার্টি ডেমোক্রেসি। সেখানে বিভিন্ন পার্টিরা তাদের ক্যান্ডিডেট দিতেই পারে, দিয়েছে। এখন কথা হচ্ছে যে এখন ধরুন আপনার এখানে আইপিএফটি মানে যেটা জনজাতি ভিত্তিক পার্টি, আইপিএফটি আছে, আইএনপিটি আছে। এখন কথা হচ্ছে যে ধরুন ডেভেলপমেন্টের পলিটিক্সটা, ডেভেলপমেন্ট শুধু রাজনীতি করলে তো হবে না। রাজনীতি তো এই যে সমীকরণ বললাম, এই সমীকরণের জন্যে, পলিটিক্যাল পাওয়ারের জন্যে রাজনীতি অনেকেই করে। এখন যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন আজকে যিনি বলছেন যে পয়লা জাতি আর উলো পার্টি মানে দ্বিতীয়ত পার্টি, সে এই যে এটাও অস্বাভাবিক না। এই জনজাতি সমাজ এমন, মানে জনজাতি সমাজে সব জায়গাতেই জাতিটাই প্রধান। তো সেটাও এমন কিছু অসাধারণ কোনো একটা দাবি না, সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই প্রদ্যোৎ কিশোর দেববর্মন এতদিন কোথায় ছিলেন? এই যে পয়লা জাতির যে দাবিটা উনি নিয়ে এসছেন, সেটা উনি এতদিন কোথায় ছিলেন? এতদিন রাজনীতি উনি করেননি, এতদিন ওনার এই দাবির কথা মনে হয়নি, ওনার নিজেরও মনে হয়নি, এবং ওনার মনে হয়নি যে আপনার ত্রিপুরাতে এত জনজাতি আছে, তাদেরকে তাদের কাছে এই ফিলিংসটাকে তুলে ধরা, এটা আগেও কোনোদিন মনে হয়নি। আজকেই হঠাৎ করে ইলেকশন আসার আগেই এটা মনে হলো। তো এইখানে একটা, আমি বলছি না এটা খারাপ, এটা জনজাতি সমাজ, আমার সমাজের তো বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয়। এই যে জনজাতি সমাজের কাছে এই যে মানে জাতিভিত্তিক যে সেন্টিমেন্ট, এটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু আমার প্রশ্ন সেটা হচ্ছে যে প্রদ্যোৎ কিশোর ইলেকশনের আগে হঠাৎ করে এই জাতিভিত্তিক পলিটিক্সটা কোত্থেকে আনলেন? এর আগে তো ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে, এবার প্রদ্যোৎ কিশোর হয়তো উনি বললেন এই রাজনীতিটার কথা, কিন্তু এই পুরো কনস্টিটিউয়েন্সি, এখানে বিভিন্ন রকমের জনজাতি আছে। ত্রিপুরার জাতিদের মধ্যে বিভিন্ন রকমের আছে। এখানে আপনার কুকি বেসড জাতি যারা, ওনারাও আছেন, সাব ট্রাইবস আছে, কুকি, ডালং, ওনারা আছেন। এখন এই যে পয়লা জাতি ওলা পার্টি, এই যে সেন্টিমেন্টটা, এটাতে কি ইস্টে সমস্ত রকমের সমস্ত জনজাতি আছে সবাই কি এই সেন্টিমেন্টটাকে তুলে নেবে? কারণ আমার মনে হয় যে যারা বিশেষত ত্রিপুরী সমাজ যেটা আছে, সেই ত্রিপুরী সমাজের কাছে প্রদ্যোৎ কিশোর দেববর্মন কিন্তু একটা, আপনি রাজা বলুন বা রাজার উত্তরাধিকার, সেরকম একটা সেন্টিমেন্ট আছে। কিন্তু আপনার ইস্টার্ন যে ইস্ট কনস্টিটিউয়েন্সিতে এই ত্রিপুরী ট্রাইব ছাড়াও কিন্তু আরও অনেক ট্রাইব আছে। তাদের কাছে কি এই দাবিটা ততটা গ্রহণযোগ্য হবে কিনা, সেটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। এবার আমি আসি আপনার সিপিএম আজকে এত বছর ধরে, 25 বছর ধরে ত্রিপুরাতে শাসন করে এসছে। খুব ভালো কথা যে, এবং এটা সত্যি মানে সত্যি একটা স্বীকার করার মতো ব্যাপার যে জনশিক্ষা আন্দোলন বা আপনি যেটা গণমুক্তি পরিষদ বলছেন, সে গণমুক্তি পরিষদ বা এই জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে ত্রিপুরার পাহাড়ে, ত্রিপুরার জনজাতি সমাজে অনেক ডেভেলপমেন্ট এসছে। স্কুল, কলেজ, শিক্ষা এবং বিভিন্ন রকমের কালচারাল মুভমেন্টস, এগুলো হয়েছে, নিঃসন্দেহে হয়েছে।
কিন্তু তারপরেও এটা তো অনস্বীকার্য যে ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনও এত গরিব লোক আছে যাদের একটা কাপড়ের বেশি নেই। আমার ইউনিভার্সিটিতে কিছু কিছু লোক আছে যাদের কাছ থেকে আমি এই রকমও ঘটনা শুনেছি যে এমনও প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে ওদের একটা কাপড়, এবং স্নান করার সময় ওই কাপড়টাকে খুলে রেখে ওনারা স্নান করেন, কাপড়টা শুকিয়ে যাবে, তারপর উঠে সেই কাপড়টা ওনারা পরেন, পরে আবার ঘরে ফিরে আসেন। তাহলে এই গত 25 বছরে সিপিএম কি করলো? গণমুক্তি পরিষদ, জনশিক্ষা আন্দোলন, এই সবগুলো ঠিক আছে, কিন্তু পাহাড়ে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট সত্যিকারের ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কতটা সিপিএম করতে পেরেছে? আমরা গত 2 বছর আগেও দেখতাম প্রতি বর্ষার সিজন এলে ম্যালেরিয়াতে কত লোক মারা যেত, তারপর বৃষ্টি আসার পরে দেখা যায় জল সংক্রমণে কত লোক মারা যেত, হাসপাতালে ডাক্তাররা নেই। তো এইগুলো তো বাস্তব। এখন পয়লা জাতি ওলা দেশ, এই যে রাজনীতি, এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা দেখুন, ভারতবর্ষের দুর্ভাগ্য হচ্ছে সেটা যে পার্টি হোক, আমরা সেন্টিমেন্ট দিয়ে প্রভাবিত হই। কিন্তু এই সেন্টিমেন্ট আমাদের যদি আমাদের সত্যিকারের আমাদের এমন উন্নতি আনতে পারত, তাহলে আজকে আপনার আইপিএফটি আজকে যেভাবে নিঃসঙ্গ, আপনার মানে যেটা বলছেন যে আইপিএফটি 1 বছর আগে, মার্চের আগে, গত মার্চের 18 মার্চের আগে আইপিএফটির একটা পাহাড়ে যেরকম একটা রমরমা ছিল, সেটা আজকে নেই। তো সেটা আজকে নেই কেন? কারণ তখন আইপিএফটি ত্রিপুরাল্যান্ড নিয়ে একটা সেন্টিমেন্ট, একটা বিশাল একটা ভাবাবেগ তৈরি করেছিল, যেটা দেখা গেল 1 বছরও টিকলো না। তো এই যে ভাবাবেগের রাজনীতি, এই যে সেন্টিমেন্টের রাজনীতি, এই রাজনীতি খুব ক্ষণস্থায়ী। এটা আপনার আমার জনজাতি সমাজের সবাইকে বুঝতে হবে, এবং জনজাতি সমাজ যারা আছে ওদেরও নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে যে এইভাবে ভাবাবেগের রাজনীতি। আর আপনি যদি বলেন রাজাদেরই ইতিহাস, যদি বলেন ত্রিপুরার রাজাদের ইতিহাস যদি আপনি দেখেন, ত্রিপুরার রাজারা অনেক সংস্কৃতিবান ছিলেন, সে রাজারা অনেক বিশাল লম্বা ইতিহাস, এবং সেখানে মানে বিশাল, আমি সত্যি বলবো, মানে আমিও অত্যন্ত গর্ববোধ করি যে ত্রিপুরার রাজারা মানে ত্রিপুরার মানে এমনভাবে বিভিন্নভাবে, সেটা রবীন্দ্রনাথ হোক বা বিভিন্নভাবে মানে যুগ যুগ ধরে বিভিন্নভাবে বিভিন্ন কিছু কন্ট্রিবিউট করে এসছে। কিন্তু এই যে পাহাড় বা পাহাড়ের জনজাতি, সেটার জন্যে এই ত্রিপুরার রাজাদেরই কন্ট্রিবিউশন কতটুকু? আগরতলার বাইরে ত্রিপুরার রাজারা কতটা তাদের যে জনজাতি সমাজের যে আর্থিক সামাজিক আর্থসামাজিক উন্নতি কতটা ওনারাই বা করেছিলেন, যে আজকে পয়লা জাতি ওলা দেশ, এই যে মানে কি বলবো, এই যে ভাবাবেগটাতে ওনারা তোলার চেষ্টা করছেন, যে সেটা করার মতো কতটুকু অধিকার ওনাদের নিজেদের আছে। আমি বলি না ত্রিপুরা, এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে জনজাতি সমাজ কিন্তু এখন অনেক জনজাতি কিন্তু আগরতলা শহর বা যে শহরাঞ্চলে চলে এসছে। ফলে এখন রাজনীতি যেটা হয়েছে, রাজনীতি কিন্তু ক্ষমতার জন্য। আমি বলবো জনজাতি সমাজেরও এটা খেয়াল রাখা উচিত যে একটা পার্টিকে জিতিয়ে ক্ষমতায় এনে দিলেই যে তাদের আর্থসামাজিক উন্নতি হবে তাও কিন্তু না। পার্টি ক্ষমতায় এলে যে আর্থসামাজিক উন্নয়ন হবে তা না। ওইখানে মানে ভোট বা ইলেকশনে জেতার পরেই কিন্তু দায়বদ্ধতা দায়িত্ব শেষ হচ্ছে না, তারপরেও কিন্তু এরপরেও আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি দেখে যেতে হবে, মানে ওদেরকে এই করে যেতে হবে। নাহলে আজকে যে এনসি দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, যারা এত অবিসংবাদিত নেতা ছিলেন আইপিএফটির, আজকে শোনা যাচ্ছে যে ওনারা নাকি ওনাদের জনসমর্থন হারিয়ে ফেলছেন।
তো তাহলে তাহলে যে এই যে রাজনীতিটা, এই যে সংকীর্ণ রাজনীতিটা, এইটা থেকেও বেরিয়ে এসে আপনাদের যেটাতে ডেভেলপমেন্টের পলিটিক্স, এবার বিজেপির কথা বলুন, এবার বিজেপিকেও ওনারা দেবেন কিনা সেটা ওনারা বিচার করবেন। রয়ে গেছে বিজেপিকে দেবেন কিনা। এবার বিজেপি গত 1 বছরে যেটা করছে, বা যেটা ধরুন বিভিন্নভাবে আপনার যে ফান্ডস ডাইরেক্ট ট্রান্সফারের যেটা ব্যবহার করছে, সেটা করে যদি ওনাদের মনে হয় যে ঠিক করছে, তাহলে ওনারা বিজেপিকে দেবেন। একদম। আমরা প্রথম পর্যায়ে আলোচনা যেটা দুটো বিষয় উঠে এসছে, আমি আমার জয়ন্তদার কাছে যাবো, যেটা সম্পূর্ণ শেষ করলেন, যে ডেভেলপমেন্টটাই ইস্যু হিসেবে দেখার দরকার এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে এবং আর্থসামাজিক উন্নতি যে রয়েছে সেটা চিন্তা করে জনজাতিদের মধ্যে। কিন্তু আমরা যদি দেখি এখানে কিন্তু একটা টোটাল আগে ত্রিপুরাল্যান্ড একটা সেন্টিমেন্ট কাজ করেছিল, এখন আপনি রাইটলি যেটা পয়েন্টেড আউট করেছেন, এনআরসি বা সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটাকে নিয়ে কিন্তু একটা বিশাল সেন্টিমেন্ট হয়ে রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু দুটো বিষয় রয়েছে, এখানে দুইটা বিষয় রয়েছে। এখানে কিন্তু সিএবির বিরোধিতা কিন্তু আপনার লেফটের মানে সিপিএমও কিন্তু করেছে। এখন দেখার বিষয় যে সেন্টিমেন্টটা যেটা কাজ করছে, যেটা উনি যেটা বেসিক কথা বলার চেষ্টা করেছেন যে ডেভেলপমেন্টটা নিয়ে চিন্তা করা দরকার, সেন্টিমেন্ট একটা ক্ষণস্থায়ী রাজনীতি। কিন্তু আমরা দেখছি বিগত কিছু বছরের রাজনীতিতে, বিশেষ করে জনজাতি রাজনীতির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ইয়াং গ্রুপ যারা রয়েছে বা শিক্ষিত নতুন প্রজন্ম যারা রয়েছে বা আরেকটু পুরনো যারা রয়েছে, তারা কিন্তু টোটালটাই কিন্তু সেন্টিমেন্টাল রাজনীতির উপরে ডিপেন্ড করছে। এবার দেখার এই ব্যাটনটা কার হাতে যায়, যে লেফটও আপনার সিএবির বিরোধিতা করছে, কংগ্রেস সিএবির বিরোধিতা করছে, আইপিএফটিও সিএবির বিরোধিতা করছে। আপনার মনে হয় ব্যাটনটা কোন দিকে যেতে, কার হাতে থাকবে? আচ্ছা, প্রথমত সোমদেববাবু যেটা বললেন যে ডেভেলপমেন্ট, তো এটা সত্যি যে উন্নয়ন একটা ইস্যু, অবশ্যই একটা ইস্যু। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলি উন্নয়ন, হ্যাঁ, তাহলে পাহাড়ে কতটুকু উন্নয়ন হয়েছে, সেই প্রশ্নটা সরাসরি চলে আসবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বিজেপির শরিক হচ্ছে আইপিএফটি, হ্যাঁ, এবং তারা কিন্তু বিজেপির সঙ্গে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যে সাইন করেছিল, তাতে কিন্তু ওরা টিপ্রাল্যান্ডের কথা বলে, তারা বলেছিল অধিক ক্ষমতা দিতে হবে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে, হ্যাঁ, এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য এই যে কমিটি গঠন করে তার পর্যালোচনা করতে হবে এবং কীভাবে উপজাতি অধ্যুষিত অঞ্চলে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায়। তো 1 বছর চলে গেছে, হ্যাঁ, এর মধ্যে আমরাও অনেকবার পাহাড়ে ঘুরে এসেছি। আমরা কি দেখেছি সেটাও একটা বিষয়। হ্যাঁ, আমরা দেখেছি যে পাহাড়ে কাজ নেই, আমরা দেখেছি যে পাহাড়ে এখনও কিছুটা রোগের প্রকোপ কমলেও সেটা বেশ ভালো পরিমাণেই আছে, কারণ এখনও কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। সেই অপরিশ্রুত ছড়ার জল, মানে ট্রিবুলেটস, হ্যাঁ, সেই জলই কিন্তু ওদেরকে খেতে হয়। তাহলে লাইভলিহুড ইজ অ্যাট স্টেক। হ্যাঁ, এক ধরনের ফুড ক্রাইসিস চলেই, কারণ যখন জুম লাগানো হয়, হারভেস্টিংয়ের পর যখন খাবার শেষ হয়ে যায় তখন আর থাকে না। তো এটা একটা প্রকৃতি নির্ভর সিস্টেমের উপর চলছে। তো এতদিন যাবৎ আমরা যা দেখেছি, হ্যাঁ, এর থেকে খুব একটা কিছু পরিবর্তন হয়নি। আমরা এইরকমও বিভিন্ন রাজনীতিবিদরা অভিযোগ করেছেন যে কাজের সন্ধানে খাবার না পেয়ে পার্শ্ববর্তী বাংলাদেশের চিটাগাং হিল ট্র্যাক্টে পর্যন্ত চলে গেছে। কাজে এটা বাস্তব। আমরা যখন গিয়েছিলাম এবং ভ্যানগার্ডেরও একটা টিম যখন গিয়েছিল, তখনও আমরা এই অবস্থাই লক্ষ্য করেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট আলাদা করে উপজাতিদের জন্য কিছুই করেনি, এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন যে হবে তারও কোনো গ্যারান্টি কিছু নেই। অধিক ক্ষমতা কিভাবে আসবে? সারা উত্তর পূর্বাঞ্চলে যে স্বশাসিত জেলা পরিষদগুলো আছে তার জন্য একটা কমন ডেভেলপমেন্ট প্যাটার্ন তৈরি করেছে, এবং সবগুলো উপজাতি ভিত্তিক পার্টি তার বিরোধিতা করেছে। তারা বলছে ত্রিপুরার স্পেসিফিক কিছু নেই। কাজেই এসব নিয়ে একটা ভাবনার দিক তো রয়েছেই। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা এখন আমার মনে হয় সেখানে আইপিএফটি বা বিজেপি এই কারণেই তাদের নিজস্ব বেসটাকে অনেকটাই হারিয়েছে।
সিপিএম তার দীর্ঘ 25 বছর শাসনেও সেটা অনেকটা হারিয়েছে। এখন এটা কোনো সেন্টিমেন্টের ব্যাপার নয় যে আমাদের কাছে এটা যেমনই হোক, হ্যাঁ, যে ত্রিপুরায় যদি লিগ্যাল মাইগ্রেশন অফ দ্য হিন্দুজ হয়, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হওয়ার ফলে আরও হিন্দুরা যদি চলে আসার সার্টিফিকেট পায়, তাহলে তাদের মার্জিনালাইজড হওয়ার আশঙ্কাটা সেখানে আছে। এবং সেটাকে রেখেই কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন, এটা শুধু উনার মন গড়া ডিমান্ড নয়, সেখানে আইএনপিটি সামিল হয়েছে, আইপিএফটির একটা বড় অংশ সেখানে সামিল হয়েছে, এনসিটি, হ্যাঁ, যেটা রয়েছে তারা সেখানে সামিল হয়েছে। তা উপজাতি অঞ্চলের একটা বিরাট অংশ সেখানে সামিল হয়েছে। তো এটা সোমদেববাবু যেমন প্রশ্নটা তুললেন যে প্রদ্যোৎ কিশোর, যে উনি এতদিন কোথায় ছিলেন, তো আমার কাছে মনে হয় হ্যাঁ যে হয়তো উপজাতিরা জীবনানন্দ দাশের বনলতা সেনের সঙ্গে সুর মিলিয়ে বলবে এতদিন কোথায় ছিলেন, এবং তাদের চোখে হয়তো প্রদ্যোৎ কিশোর দেখবে একটা আশ্রয়ের জায়গা। আমার মনে হয় এমনও তো হতে পারে, কারণ তারা তো বারবার বিভিন্ন জায়গায় ঠকে গেছেন। এটা তো ঘটনা যে উপজাতিরা, আমি যেটা সবসময় বলি যে সংখ্যাগুরু অংশের লোকজনকে সংখ্যালঘু অংশের লোকজনের কথা ভাবতে হবে। যারা নিজের দেশে সংখ্যালঘু হয়ে পড়েছেন তারা যাতে ভালোভাবে থাকতে পারে, জমি জিরে যেগুলো তাদের চলে গেছে, মানে রেস্টোরেশন অফ ট্রাইবাল ল্যান্ডস, এগুলো যাতে হয়, এবং স্বশাসিত জেলা পরিষদের হাতে প্রকৃত অর্থে সঠিক ক্ষমতায়ন হয়। এবং মূল কথা হচ্ছে ফান্ডিং, মানে ফান্ডিং প্যাটার্ন পাল্টাতে হবে, অনেক বেশি টাকা তাদেরকে দিতে হবে। ডেভেলপমেন্ট তো এমনি এমনি হবে না, আমরা ডেভেলপমেন্ট চাই কিন্তু আমরা কোনো টাকা দিই না, হ্যাঁ, এইগুলো তো ভ্যাগ, হ্যাঁ, এর তো কোনো মানে হয় না। হ্যাঁ, কাজেই এটা কিন্তু নিছক ভাবাবেগ নয়। এই যে এনআরসি ইস্যু এবং নাগরিকত্ব সংশোধনী বিল, যার বিরুদ্ধে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে যে উপজাতিরা মানে একই সমস্বরে ওরা যে তার বিরোধিতা করছে, এর একটা সঙ্গত বাস্তব ভিত্তি রয়েছে, এবং সেটা যাচ্ছে বিজেপির বিপক্ষে অনেকটাই। হ্যাঁ, কাজেই আমার কাছে এটা মনে হয় না যে যত সোজায় তারা 2018 সালে বামপন্থীদের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল সেটাকে কাজে লাগিয়ে উপজাতি ভোটকে ক্যাশ করতে পেরেছিল, এবারের লোকসভা নির্বাচনে কিন্তু এর মানে সেই সম্ভাবনা অনেকটাই সরে গেছে। কাজেই এতদিন কোথায় ছিলেন, হয়তো উপজাতিরা পাখির নীড়ের মতো চোখ তুলে বলবে যে এতদিন কোথায় ছিলেন প্রদ্যোৎ কিশোর। হ্যাঁ, হয়তো আমরা সেটাই শুনতে পারি। সোমদেববাবু, যেটা আমাদের জয়ন্তদা যেটা বললেন, আমরা নতুন করে দেখেছি যখন আইপিএফটি ক্ষমতায় এসছেন, বিজেপির সাথে জোট করে এসছেন, তাদের ত্রিপুরা ল্যান্ডের দাবি ওনারা অফিসিয়ালি ওনাদের সাথে ইস্যুর মধ্যে রাজনৈতিক যে ভিশন ডকুমেন্ট বা ওনাদের যে পৃথক যে রাজনৈতিক ইস্তেহার ছিল তার মধ্যে রাখেননি, কিন্তু ওনারা কিন্তু বারবার বলার চেষ্টা করেছিলেন যে ত্রিপুরা ল্যান্ডের ডিমান্ড হলো আমাদের মেইন ডিমান্ড, এবং আপনার মডেলিটি কমিটি করার কথা ছিল, সেটাও হয়নি। এবার যেটা জয়ন্তদা বলার চেষ্টা করছেন যে আইপিএফটি তার যে জমি ছিল 2018 আগের থেকে বা ত্রিপুরা ল্যান্ড মুভমেন্ট নিয়ে যে নতুন করে আইপিএফটি ভাগ হয়ে নতুন করে এনসি বাবুর নেতৃত্বে আইপিএফটি দলের নতুন করে শক্তি সঞ্চয় করা এবং একটা রাজনৈতিক ফ্যাক্টর হওয়া ত্রিপুরা রাজ্যে, এবং যেটা আশা করা গিয়েছিল যে তারা যদি জোটে যান তাহলে জোটে গেলে যে শাসক দল, প্রধান শাসক দল রয়েছে, বৃহত্তর দল রয়েছে বিজেপি, ওনাদের উপর একটা প্রেশার পলিটিক্স। আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গাতে আঞ্চলিক দলগুলি জাতীয় দলের সাথে যখন অ্যালায়েন্স যায় বা অ্যালায়েন্স হয়, তারা কিন্তু প্রেশার করে তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে তাদের স্বার্থে, তাদের জাতিগোষ্ঠীর সাথে সেটা আদায় করার চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা যায়, যদি একটা রাইটলি জয়ন্তদা পয়েন্ট আউট করেছেন, এনসি বাবুরা কিন্তু আলটিমেটলি বিভিন্ন ইস্যুতে যদি আমরা দেখি কোনো ধরনের কিন্তু সেরকম প্রেশার পলিটিক্স বা এরকম করে যে জনজাতিদের উন্নতির জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু করেন। সেই জায়গাটাই কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন বা জিতেন যদি এটা সময়ই বলবে কতটা জায়গা করে নিতে পারবে জনজাতিদের মধ্যে ভিত্তি। না, নিঃসন্দেহে এটা তো ত্রিপুরা ল্যান্ডের দাবিটা ওনারা আইপিএফটি কম্প্রোমাইজ করে এসেছিল এই বিশ্বাসে যে সেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওদেরকে আশ্বাস দিয়েছিল যে
সেটা মোডালিটিস বা বিভিন্ন জিনিসগুলো ওনারা ঠিক করবে। কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে এই সংবিধানের ভেতরে ত্রিপুরাল্যান্ড কতটা যৌক্তিক, এটা নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল। এখন প্রশ্নটা সেটা হচ্ছে ত্রিপুরাল্যান্ড হলেই কি সমস্ত সমস্যার সমাধান হবে, নাকি যেটা মুখ্য উদ্দেশ্য কোনটা? মুখ্য হচ্ছে জনজাতি সমাজের ডেভেলপমেন্ট। এই যে ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়ন, সেটা যদি ত্রিপুরাল্যান্ড হলে হয়, তাহলে একমাত্র ত্রিপুরাল্যান্ড হলেই হয়, তাহলে ঠিক আছে, ত্রিপুরাল্যান্ডই একমাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু থাকুক। আবার অন্যদিকে যদি ভারতীয় সংবিধানের মধ্যে থেকে ত্রিপুরাল্যান্ড না হয়েও, যেটা বিভিন্ন রকমের এডিসি বা এই সমস্ত এইভাবে এর মধ্যে থেকেও যদি সেগুলো করা যায়, তাহলে সেটা করলেও সেটাও কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। এখন কথা হচ্ছে যে এখন এনসি দেববর্মারা, ওনারা মেবার জমাতের ওনারা কতটা পেরেছেন, কতটা পারেননি, এখন সেটা তো ভবিষ্যতেই বলবেন। এখন হয়তো না, আমরা তো 1 বছরে, জয়ন্তদা একমত হবেন সম্ভবত আমার সাথে, 1 বছরে আমরা কিন্তু এরকম দাবি আইপিএফটি দল থেকে বা এনসি বাবু মেম্বার থেকে দাবি তুলতে দেখিনি। এডিসি কে আরো তুমি শক্তিশালী করো, বা এডিসি তে এই পদ্ধতি করো, এই প্রসিডিউর অ্যাপ্লাই করো, যাতে মানুষের ডেভেলপমেন্ট হয়। একটা কথা কিন্তু বলেন একটা কথা, এই জন্যেই তো এক বছর বা 1.5 বছরের মধ্যে যে ওনাদের যে ভোট, যে সাপোর্ট, সেটার যে এই হ্রাস, এই যে ডিক্রিজ, এটা তো এই কারণেই। এই ডিক্রিজটা কে ফায়দা নিতে পারে আপনার? আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই ডিক্রিজটার কে ফায়দা নিতে পারে। এবার এই ডিক্রিজটার ফায়দা কংগ্রেস পাবে, নিঃসন্দেহে কিছুটা পাবে, কিন্তু আমার বিশ্বাস কংগ্রেসও, দেখুন এবার ব্যাপারটা হচ্ছে যে এবার যদি এতগুলো পার্টির মধ্যে বিভিন্ন রকমের অ্যাফিলিয়েশন থাকে, এখানে ভোটটা ভাগ হবেই। এখন আইপিএফটির মানে সাপোর্ট কমলেও আইপিএফটির একটা আছে, সেখানে কংগ্রেসের বাড়বে। আর সিপিএমের সেই সিপিএমের যেটা গত মানে ইলেকশনের সময়ে যেটা কমে এসছে, সেটা খুব বেশি বাড়ার চান্স নেই। কারণ সিপিএম এখন পর্যন্ত এমন কিছু করতে পারেনি, এমন কিছু করে দেখাতে পারেনি যাতে তাদের ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতাটা আবার বাড়তে পারে। এখন দেখার সেটা হচ্ছে কংগ্রেসের এটা পাওয়ার চান্স বেশি, কংগ্রেস আইএনপিটির এটা পাওয়ার চান্স বেশি। কিন্তু কথাটা হচ্ছে এবার কংগ্রেস, প্রদ্যোৎ কিশোর হচ্ছে সভাপতি, আর প্রজ্ঞা কুমারী হচ্ছে ক্যান্ডিডেট। এবার ভোটের বাজারে এই দুজনের যুগলবন্দি, এটা অনেকটা ওই রাহুল প্রিয়াঙ্কার মতো, এই যুগলবন্দি কতটা ট্রাইবাল সমাজকে, জনজাতি সমাজকে বিশ্বাসযোগ্যতাটা এনে দিতে পারবে। ভোটে জিতে যাওয়া বড় সহজ, কিন্তু ভোটে জিতে যাওয়ার পরে প্রজ্ঞা কুমারী কতবার সেই পাহাড়ে যাবেন, সেই পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যেখানে জুম চাষ হয়, যেখানে মশার কামড়ে ম্যালেরিয়ায় মানুষ মারা যায়, সেখানে প্রজ্ঞা কুমারী কতবার যাবেন, সেখানে প্রদ্যোৎ কিশোর ভোট মানে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে কতটা দূর দূরান্ত অঞ্চলে গিয়ে খোঁজ খবর নেবেন, সেটা আমি বলবো যে পূর্ব ত্রিপুরা কনস্টিটিউয়েন্সির যে ভোটদাতারা আছেন, মতদাতারা আছেন, ওনারা ভেবে যেটা মনে হয় এই রাজনীতির বাজারে যারা আপনার কাছে বিশ্বাসযোগ্য তাদেরকেই আপনারা ভোট দেবেন। ভাবাবেগ বা কোনো রকমের চটজলদি সলিউশনের এতে না গিয়ে, যেটাতে মনে হবে যে আমরা পেতে পারি, ছোট হোক, স্বল্পমেয়াদী হোক, স্লো প্রোগ্রেস হোক, কিন্তু যেই প্রোগ্রেসটাতে আমরা গিয়ে আমাদের আর্থসামাজিক বা একটা উন্নতি হয়, সেটাকেই কিন্তু বেছে নেওয়া উচিত আমি বলবো। জয়ন্তদা, শেষ প্রশ্ন, জয়ন্তদা যেটা জানা যে আঞ্চলিক দলগুলি, যেটা আমি বলছিলাম একটু আগে, আঞ্চলিক দলগুলি আমরা যদি সর্বভারতীয় স্তরে দেখি বা নর্থ ইস্টও যদি দেখি, আমরা আসামও যদি দেখি, যে প্রেশার পলিটিক্স কিন্তু জাতীয় দলের সাথে অ্যালায়েন্সে গেলে কিন্তু করে। এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, যেটা আমি বললাম একটু আগে, যে এডিসি ডেভেলপমেন্টের জন্য অ্যাজ ইফ কোনো প্রেশার বা জনজাতির উন্নতির জন্য আইপিএফটি দল থেকে
বিজেপি দলের উপর বা সেন্ট্রালের উপর কোনো ধরনের প্রেশার পলিটিক্স নেই, এবং যার ফলে কি তাদের যে ভিত্তিটা ছিল, উপজাতি ভিত্তি যেটা বা জনভিত্তি যেটা ছিল, সেটা কিন্তু অনেকটাই আপনার পায়ের থেকে মানে ওদের পাহাড়ের জমি অনেকটাই সরে গেছে। এবং একটা জিনিস এখানে ঘটনা যে এডিসিটা কিন্তু এখনো লেফটের হাতে রয়েছে, এডিসির ক্ষমতা কিন্তু লেফটের কাছে রয়েছে। এখন আমরা দেখেছি বিগত এক বছরে কিন্তু বিভিন্ন জায়গায় এডিসির এই রাধাচরণ দেববর্মা ওনারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে এডিসির কাছে যে সীমিত ক্ষমতা কিন্তু এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছে। যেটা বলছিলেন আপনি, আপনারা পাহাড়ে ভিজিট করার পরে দেখেছেন কাজ নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। আমরা গত 4 দিন 5 দিন ধরে দেখছি যে লাগাতার গন্ডাছড়াতে সড়ক অবরোধ চলছে পানীয় জলের দাবিতে। আজকে দেখেছি আমবাসাতে 4 জায়গায় জনজাতিরা রাস্তার উপর করেছেন, রেগার কাজ নেই, পানীয় জল নেই। তাহলে এই দুটো বিষয় যে আইপিএফটি যেহেতু বিজেপির কাছে ব্রাত্য হয়ে যাচ্ছে, তাহলে মেইন লড়াইটা কি, এবং পশ্চিম আসনের কিন্তু অনেকগুলি আসন, কয়েকটা 5-7টা আসন কিন্তু উপজাতিদের ভোটের উপরে কিন্তু নির্ভর করে, মানে ডিসাইডিং ফ্যাক্টর আছে এরা, মানে ইয়েতে আপনার জেনারেল সিটগুলির মধ্যে। তো এখানে সরাসরি কি লড়াইটা কি কংগ্রেস ভার্সেস লেফট হবে? মানে পূর্ব ত্রিপুরা আসনে প্রথমত বলা যায় যে আইপিএফটি আমরা দেখছি যে তারা সেভাবে কোনো ডিমান্ড তুলছে না, এবং এই কারণেই কিন্তু আইপিএফটির একটা ভালো অংশ সরে গিয়ে এমসিএবি বা মুভমেন্ট অ্যাগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে সেই যে ছাতা, মানে আমব্রেলা অর্গানাইজেশন বলা যায়, সেই ছাতার তলে কিন্তু সন্নিবেশিত হয়েছে। সেটাই হচ্ছে একটা পয়েন্ট। তাহলে সেখানে আইপিএফটির নিচু তলার ভোট ব্যাংক অনেকটাই কিন্তু কংগ্রেসের পক্ষে চলে গেছে। সেও তো কিন্তু প্রচারও নেই। হ্যাঁ, সেই আরেকটা জিনিস হচ্ছে যে কিন্তু পূর্ব ত্রিপুরা আসন স্পেসিফিক করে তুমি যেটা বললে, সেটা করলে কিন্তু অনেক রকমের ফ্যাক্টর আসছে। কারণ প্রজ্ঞা দেববর্মন উনি একজন গ্রিন হর্ন, রাজনীতিতে উনি একেবারেই নতুন। এবং বোধহয় একটু মানে অনেক সময় হয় না, বিভিন্ন হাওয়া আসে, উত্তরে হাওয়া আসে, দক্ষিণের হাওয়া আসে, বসন্তের ফুরফুরে হাওয়া আসে, এরকম হাওয়ায় ভাসতে ভাসতে উনি এসে এখন উপজাতি মুক্তির কথা বলছেন হয়তো। তো সেই জায়গাটা মানে তার পক্ষে কতটুকু মানে ভোট মানে অ্যাট্রাক্ট করা সম্ভব হবে, নাকি জিতেন চৌধুরী মানে যিনি একজন পোড় খাওয়াই রাজনীতিবিদ বলা চলে, তার পক্ষে যাবে, এটা হলফ করে বলা যাচ্ছে না। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু কম সিগনিফিক্যান্ট নয়, যে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা গোপন আঁতাত হওয়া খুব স্বাভাবিক, এবং মানে ওরা বলছে যে এরকম হচ্ছে কিছুটা, এবং যেটার মধ্যে মনে হচ্ছে যে পশ্চিম ত্রিপুরা আসনে হয়তো কংগ্রেসের প্রার্থীকে লেফটের সমর্থকরাও ভোট কিছু দিতে পারে, আবার কংগ্রেসের তারা অনেকটাই ভোট দিতে পারে লেফট প্রার্থীকে পূর্ব ত্রিপুরা আসনে। তো সত্যি যদি এইরকম হয় তাহলে সিপিএমেরও একটা ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তো এইরকম কাজেই এই হচ্ছে বিভিন্ন পারমুটেশন এবং কম্বিনেশনের উপর নির্ভর করে আমরা বিভিন্ন সম্ভাবনাগুলো দেখলাম। কিন্তু আমি সোমদেবের সঙ্গে একমত যে ভোট সেভাবে প্রেডিক্ট করা যায় না, সেই সমীকরণ সব কিছুই মানুষ উল্টে পাল্টে দেয়। বড় বড় স্ট্র্যাফোলজিস্টদের যে প্রেডিকশনস থাকে ভুল প্রমাণিত হয়। আমরা দেখেছি যে ভোট নিয়ে কত বড় বড় অনেক কিছু বলেছিল বিভিন্ন সংগঠন, এইসব তাদের সমস্ত অ্যানালিসিসই ভুল প্রমাণিত হয়েছে। কাজেই আমার মনে হয় যে জনগণকে কখনো বোকা ভাবা উচিত নয়। মানুষ অত্যন্ত বুদ্ধিমান, মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে, এবং যেখানে গেলে তাদের লাভ হবে, আমি বলবো যে যেখানে গেলে আপনাদের লাভ হবে, যা করলে আপনাদের উন্নতি হবে, সেটা ভেবে আপনি যে পার্টিকে খুশি আপনি সেই পার্টিকে ভোট দেবেন, সেটা আপনাদের নাগরিক অধিকার। একদম। দর্শক বন্ধুরা, আমাদের আলোচনা যেটা আজকে বিষয় ছিল, সেই আলোচনা বিষয়টা যে পাহাড়ের ভোট ও সমীকরণ, এটা নিয়ে আমরা জাস্ট একটা আলোচনা বা পর্যালোচনা বা কি কি এক্সপেক্ট এটার আছে, কি কি দিক আছে, এটা তুলে ধরলাম। এবং যেটা জয়ন্ত দাদি শেষ করলেন যে কথাটা দিয়ে, যে ত্রিপুরার মানুষ জনগণ আমরা বোকা ভাবা, কিন্তু যারা বোকামির কাজ, জনগণ অনেক সচেতন, অনেক বুদ্ধি করে, অনেক চিন্তা করে ওনারা ভোটটা দেন। এবং আমরা দেখব যে আগামী 23শে মে যখন রেজাল্ট আউট হবে, তখন এই ধরনের আলোচনা, পর্যালোচনা এবং আরও সামনের দিন আরও হবে। তারপরে মানুষ কোন তার সুচিন্তিত রায় কার পক্ষে দিয়েছেন,
কেন দিয়েছেন সেটা হয়তো বা আমরা দেখব, বিশ্লেষণ করব। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।